স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবল, থাক, ফিরে যাই। গরমকাল, মর্নিং স্কুল হচ্ছে, আর কয়েক মিনিট পরে 7টা বাজবে। ঘন্টা পড়বে স্কুল আরম্ভের। একতলা স্কুল, বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব। উঠানে কিছু ছেলে খেলছে। হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারিক্কি চেহারা, গম্ভীর মুখ, মোটা চশমার কাচের আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি। হাবু জানে স্যার তাকে পছন্দ করেন, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি। যদি স্কুলে না যাই, সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই। দত্তদের আমবাগানে ঢুকলেই কাঁচা সময় কেটে যাবে। কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছ থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে। তখন বাবাকে কী কৈফিয়ত দেবে? বই হাতে স্কুলে বেরিয়ে গিয়েছিলে কোন চুলোই? সব ভোজার জন্য ওর পাল্লায় পড়েই এই গণ্ডগোল। আমি তো প্রথমে রাজিই হইনি, ভোজাটা কিছুতেই ছাড়ল না। এখন বাবা না সুধীরবাবু? না না, বাবা কিছুতেই নয়। যদি বড়াতে দুর্ভোগ থাকে, স্যারের হাতেই হোক। হাবু স্কুলে ঢুকে পড়ে। ওহো, আজ লাস্ট বেঞ্চ নয়? ওটার ওপর স্যারেদের চিরকাল কড়া নজর। মাঝামাঝি বসা যাক। ভাগ্যে থাকলে 5 জনের ভিড়ে মিশে হয়তো এ যাত্রা পার পেয়ে যেতে পারি। থার্ড বেঞ্চের এক কোণে দিনকড়ির পাশে হাবু বসে পড়ল। পরপর 3টে ক্লাস কেটে গেল। এবার আসবেন সুধীরবাবু, বাংলা রচনার ক্লাস, তারপর টিফিন। হাবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকবার চেষ্টা করছে, বুকের মধ্যে কিন্তু তার হাঁপড় পড়ছে। সুধীরবাবুর ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, তবে বড্ড কড়া মাস্টার। চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন, গতবারে কী রচনা লিখতে দিয়েছিলাম? বাংলাদেশে বর্ষাকাল। ও হ্যাঁ, সবাই লিখে এনেছে? হ্যাঁ স্যার। বেশ, কয়েকটা শোনা যাক। যে যার রচনা খাতা বের করে উপরে রাখে। এইটাই সুধীরবাবুর মেথড। কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন। কয়েকজনকে পড়তে বলবো, বাকিরা মন দিয়ে শুনবে। অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে। আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব, কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না। অন্তত ক্লাসে কয়েকখানা রচনা শোনো, কে কেমন লিখেছে কিছুটা জানো। প্রফুল্ল, পড়ো। বাংলাদেশে বর্ষাকাল। ঋতুরঙ্গমঞ্চে রুদ্র ভয়াল গ্রীষ্মের তিরোভাবের পর শ্যামগম্ভীর বর্ষার আবির্ভাব। পঞ্জিকা নির্দিষ্ট কালবিভাগ অনুযায়ী আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বলে গণ্য। তাহলেও বর্ষার কালসীমা আশ্বিনের প্রায় শেষ অবধি বিস্তৃত। আষাঢ়স্য প্রথম দিবসে নবমেঘোদয়ে তার শুভযাত্রা। থাম, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কেন স্যার? আবার কেন? দেশ সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছো, এ চলবে না। কাল নতুন করে লিখে এনে দেবে, আর কষ্ট করে আরও 2-1খানা বই উল্টিও, মনে থাকবে। নিতাই। এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ। নিতাই নামকরা ফাঁকিবাজ। প্রথমটা ভান করলো যেন শুনতেই পায়নি। নিতাই, আমাকে বলছেন স্যার? হ্যাঁ, ক্লাসে আর কটা নিতাই আছে? পড়ো। নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আজ্ঞে লিখতে পারিনি। কেন? আজ্ঞে সময় পাইনি, মায়ের অসুখ। ও, তোমার বুঝি মায়ের সেবা করতে হয়েছে? দুই দিদি কি করছিল?
আগে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা করতে হয়েছে কি না, বাবার মোটে সময় নেই, তাই। কি হয়েছে তোমার মায়ের? ওই জ্বর, সর্দি, কাশি। এখন কেমন আছেন? জ্বর ছেড়েছে, আজ ভাত খেয়েছেন। মিথ্যাবাদী! গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন। দাঁড়িয়ে থাক ওই কোণে, টিফিনও বেরোবে না, দাঁড়িয়ে থাকবে। কালকে তোমার রচনা চাই। এই নিয়ে পরপর দুদিন হলো। ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে, মনে থাকবে। সুধীরবাবুর একটি মুদ্রা দোষ, মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান, মনে থাকবে। প্রশান্ত। ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায়। বাংলাদেশে বর্ষাকাল, ঋতু পর্যায়ের দ্বিতীয় ঋতু বর্ষা। বাংলায় আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। বর্ষা মানুষের মনোলোকে সঞ্চারিত করে নতুন ভাব আর উদ্দীপনা। যুগে যুগে বর্ষার কত অপূর্ব ছবি এঁকেছেন কবি ও শিল্পীগণ। শিরাধার অভিসার পর্যায়ে বৈষ্ণব কবির বর্ষা বর্ণনা। তহি অতি দূরতর বাদল দোল, বাড়ি কি বাড়ি নীল নিচল। বিশ্বকবির লেখনীতেও বর্ষার রূপ পাওয়া যায়। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে। ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। প্রশান্তের দীর্ঘ রচনা পাঠ শেষ হলে সুধীরবাবু বললেন, ভালো হয়েছে, তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। শুধু রচনা বইগুলোর উপর নির্ভর করবে কেন? চাই নিজস্ব ভাব, ভাষা, নিজের অভিজ্ঞতার বর্ণনা। তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে, মনে থাকবে। প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ল। হাবুল চন্দ্র। হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। হাবুল। হাবু এবার উঠে দাঁড়ায়। উহ, কি ভাগ্য তার! পড়ো তোমার রচনা। আহ, দেরি করছো কেন? কই, আরম্ভ করো, বড্ড সময় নিচ্ছ। হ্যাঁ স্যার। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। এই 2 মাসে প্রচুর বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়ে তখন। মাঠঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়, ডোবা পুকুরে জল যায় মরে। সূর্যের তাপে মানুষজন, পশু পাখি, গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে বৃষ্টি 2-1 পশলা। ঝড়ের দাপটটাই হয় বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে। আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টিধারা। বর্ষা এসে সব কিছু ভিজিয়ে দেয়, প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহরে, গ্রামে, জঙ্গলে, পাহাড়ে। শহরে বর্ষা কোনো দিন দেখিনি, তবে গ্রামে থাকি কি না তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি। দেখতে দেখতে মজে যাওয়া পুকুর, ডোবা, খাল, বিল জলে ভরে ওঠে। রাস্তাঘাট হয় কাদা প্যাচপ্যাচে, চলতে ফিরতে তখন ভারী অসুবিধা। কাগজে পড়েছি শহরের রাস্তা রাস্তা ভালো, কাদা হয় না, কিন্তু সেখানেও রাস্তায় জল জমে। কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও 1 কোমর জল দাঁড়িয়েছে, লোকে নৌকা চালাচ্ছে। এই তিন করি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল। তৎক্ষণাৎ ঘাড় নামায়। হাবুও চমকে পড়া বন্ধ করে। হুম, তারপর? কি হলো? নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না? না, বকে বকেও হাতের লেখার উন্নতি করা গেল না ছেলেটার। তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি। বৃষ্টি ভালো হলে চাষ ভালো হবে, অনেক ফসল উঠবে ঘরে। যে বছর বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত। বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায়,
নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে। বেশি বৃষ্টির আবার বিপদ আছে, নদীতে বন্যা হয়। আগের বছর আমাদের গায়ের পাশে খরসা নদীতে বান ডাকলো, দুপাশের মাঠ ভেসে গেল, কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো। গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল, ছোটো ছোটো অনেক মাটির ঘর পড়ে গেল। মাঝরাত্রিরে বান এসেছিল, ভাগ্যিস দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল, নইলে অনেকে ভেসে যেত। আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সে রাতে। সুধীরবাবু মন দিয়ে শোনেন। খাসা লিখেছে, বইটের ধার ধারেনি, সব নিজের অভিজ্ঞতা। ভাষ্যটিও সুন্দর। ছেলেটার চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। শুনছিস, সে পাবল তাবল, পয়েন্ট কই? 3 করে। 3 করে আবার উদগ্রীব বা বিস্ফারিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল। স্যারের ধমক শুনে মাথা নামায়। বর্ষায় অসুখ বিসুখ খুব বাড়ে, বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর। আমার বাবা ডাক্তার, তাই না খাওয়ার সময় পান না তখন। গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয়, কখনো কখনো সারা রাত টিপ টিপ করে বৃষ্টি হয়, আর ব্যাঙগুলো পাল্লা দিয়ে হেরে গলায় গান জোরে। আমি কান পেতে শুনি, ভারী মজা লাগে। জলে গর্ত বুঝে যাওয়ায় মাঝে মাঝে ঘরের দেওয়ায় সাপ উঠে আসে। প্রত্যেক বছরই গ্রামের 2-1 জনকে সাপে কামড়ায়। ভোরবেলা চাষিরা লাঙল কাঁধে হেঁট হেঁট করে গরু তাড়িয়ে খেতে যায়, দুপুরেও মাঠে থাকে। তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্য। আরও অনেক কিছু লিখেছে, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। বর্ষাকালে গ্রামে তাদের কী সব পালা পার্বণ ব্রত হয়। ওই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে, তাদের খেতে কাজ করতে হয়, তাই ছুটি নেই। হাবুর কাজ করার দরকার নেই, তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয়। এমনি কত কী। হাবু রচনা শেষ হলো। বেশ হয়েছে, নিজের লেখা জিনিস লিখেছো, খুব ভালো। তবে আর একটু গুছিয়ে লেখা দরকার। তিনি ঘড়ি দেখলেন। এবার সামনের সপ্তাহের রচনার বিষয়টা দিয়ে দেবো, আর এই সপ্তাহের খাতাগুলো নিয়ে সংশোধন করে দেবো। হরিপদ, খাতা নাও। মনিটর হরিপদ সবার কাছে গিয়ে রচনা খাতা সংগ্রহ করতে শুরু করে। আসছে বার কি রচনা দেওয়া যায়? আচ্ছা, দুর্গাপুজো করো। দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা ক্লাসে বলে দেবো। স্যার, হাবু খাতা দিচ্ছে না। কেন? তা জানি না, বলছে কালকে দেবো। হাবুল, হাবু উঠে দাঁড়ায়। খাতা দিচ্ছ না কেন? হাবুর মুখে কথা নেই। কি উত্তর দাও? আগে কাল ভালো করে লিখে দেখি খাতাটা। হরিপদ হাবু রচনা খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই 3 করে টপ করে ওপরে খাতাখানা তার হাতে তুলে দেয়। হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করে। বীজগণিত খাতা? ও, এই জন্যে এত ধারণাই বানাই, কাল ভালো করে লিখে এনে দেবে। না, ছেলেটা অতি অগোছালো। আমি পই পই করে সবাইকে বলে দিয়েছি একটা আলাদা রচনা খাতা করবে, যা তা খাতায় লিখবে না। 2 সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস। তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান, ভালো করে সংশোধন করে 3-4 দিন পরে খাতা ফেরত দেন। এবার অবশ্য ফেরত দিতে আরও 3 দিন বেশি দেরি হয়েছিল। শ্রীমান ইতিমধ্যে হোম টাস্ক লিখে বসে আছে। তাড়াতাড়ি লিখেছে, খুব ভালো কথা, কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে? কোনো আলগা কাগজে বা রাফ খাতায় লিখতে পারতো। তারপর আসল খাতা ফেরত পেলে তাতে ঢুকে নিতে। আর হতে পারে হাবুল তার খাতা হারিয়ে ফেলেছে, তাই যা পেয়েছে তাতেই লিখেছে। ছি ছি, এ কি নোংরামি! আজ আচ্ছা করে ধুচুনি দিতে হবে হাবুলকে। ছেলে খেলা পেয়েছে। সুধীরবাবু খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্যে মনে মনে কড়া কড়া বাক্য ভাজতে থাকেন। হ্যাঁ, এ কি, খাতা শেষ কিন্তু রচনা কই? হরিপদ, তুমি ভুল খাতা দিয়েছো, এতে রচনা নেই। এই ঠিক খাতা দে, যেটাই লিখেছি। না স্যার, ওই খাতা দেখেই পড়েছে। হ্যাঁ তাই তো, নীলমলাটে রবি ঠাকুরের ছবি ছাপা। নেই? ব্যাপার কি, ম্যাজিক নাকি? হাবু, এই খাতা দেখেই পড়েছো? হ্যাঁ। তবে লেখা কই? কি উত্তর দাও। তবে কি,
মানে তুমি কি লেখনি? বানিয়ে বানিয়ে বললে? হ্যাঁ স্যার। সুধীরবাবু হতভম্ব। তার 20 বছরের মাস্টারি জীবনে এই সমস্যা একেবারে অভিনব, কখনো শোনেননি। প্রথমে তার কান গরম হয়ে উঠল রাগে। কি আস্পর্ধা! বেমালুম ঠকালো আমাকে, বেয়াদব! কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় আসে। চশমার পুরো কাচের ভিতর থেকে সুধীরবাবুর বড় বড় চোখ দুটোর স্থির দৃষ্টি হাবুর উপর নিবদ্ধ। শুধু হাবু নয়, গোটা ক্লাস কাট হয়ে আছে ভয়ে। হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত। হাবু মনে মনে জপছে, হে ভগবান, যা হয় স্কুলে বাবার কানে যেন না পৌঁছই। হে ভগবান, দয়া করো। তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে, অদ্ভুত কাণ্ড! অতখানি রচনা সে বানিয়ে বানিয়ে বলে গেল, আর অমন সুন্দর করে! আশ্চর্য! সত্যি বলতে আমার ইচ্ছে করছে ছেলেটার পিঠ চাপড়ে বলি, সাবাস! না, অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না। ক্লাসে ডিসিপ্লিন রাখা তাহলে শক্ত হয়ে পড়বে। হয়তো এরপর থেকে প্রত্যেক ছেলে না লিখে বানিয়ে বলবার চেষ্টা করবে, হাবু দেখা দেখি। অবশ্য আর কারো ক্ষমতা নেই অমন বানায়, এমনকি ফার্স্ট বয় প্রশান্তরও সাধ্য নেই। কি, লেখনি কেন? 2 সপ্তাহের মধ্যে সময় হলো না? আজ্ঞে ভেবেছিলাম কাল সন্ধেবেলা লিখে ফেলবো, কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে। ফিরতে রাত হয়ে গেল। এসে দেখি খেতে দিচ্ছে। খেয়ে উঠে পড়া বাবার বারণ, তাই। হুম, তা সোজাসুজি স্বীকার করলেই পারতে। ভেবেছিলাম করব। ও, তারপর বুঝি বুদ্ধি জাগলো? না স্যার, হঠাৎ কেমন গুলিয়ে গেল। আর কখনো হবে না স্যার। বেশ, মনে থাকে যেন। আর কাল আমার রচনা চাই। ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে। খাসা বলেছো।